হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1 এর যে টপিকটা আমাদের কাছে রয়েছে আজকে, সেটা হলো সার্বভৌমত্ব কাকে বলে এবং সার্বভৌমত্বের বৈশিষ্ট্য কী রয়েছে। ঠিক আছে, তো তোমাদের থাকবে এটা কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1 এর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। আর এই মুহূর্তে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত স্টুডেন্টদের জন্য এখানে একটা স্পেশাল অফার চলছে, যেটা হলো শুধুমাত্র 99 রুপিজে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পেয়ে যাবে 50% অফ। ঠিক আছে, তো যে কোনো কোর্স মাইনর বা মেজর যে কোনো কোর্স পারচেস করো বা যে কোনো সাবজেক্টের কোর্স পারচেস করো, তোমরা কিন্তু পুরোপুরি 50% অফ পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে 99 রুপিজে রেজিস্ট্রেশনটা করতে হবে। ঠিক আছে, তো এই অফারটার সুযোগ নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, এই অফিসিয়াল নাম্বারে তোমরা কল করে এটা তোমরা নিতে পারো। আচ্ছা, তো চলো এবার যে মেন টপিকটা রয়েছে, যেটা হলো সার্বভৌমত্ব কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো কী রয়েছে দেখো। আচ্ছা, সার্বভৌমত্ব বা সোভার্নিটি শব্দটি একটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসেছে, যে ল্যাটিন শব্দটা হলো সুপারনস এবং যার অর্থ হলো সর্বোচ্চ ক্ষমতা। তো সার্বভৌমত্ব হলো ল্যাটিন একটা শব্দ থেকে এসেছে এবং এই যে সার্বভৌমত্ব কথাটা বা সোভার্নিটি, এর অর্থ হলো সর্বোচ্চ ক্ষমতা বা সব থেকে উপরে যে ক্ষমতাটি রয়েছে তাকে আমরা সার্বভৌমত্ব বলে থাকবো। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাণস্বরূপ উপাদান হলো সার্বভৌমত্ব। ঠিক আছে, যে কোনো রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রাণস্বরূপ যে উপাদানটি থাকে সেটাকে আমরা সার্বভৌমত্ব বলে থাকি। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সেই চরম, পরম এবং অবিভাজ্য ক্ষমতা। ঠিক আছে, চরম ক্ষমতা এবং অবিভাজ্য, যেই ক্ষমতাটাকে কখনো ভাগ করা যায় না বা অন্যের হাতে তুলে দেওয়া যায় না, সেই ক্ষমতা, যার জোরে রাষ্ট্র তার ভৌগোলিক সীমানার অভ্যন্তরে সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানের উপর আদেশ জারি করে এবং বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। ঠিক আছে, বহিঃশত্রুর যে নিয়ন্ত্রণ, যে বাইরে থেকে যাতে কেউ সেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটা থেকেও কিন্তু সম্পূর্ণ মুক্ত থাকে এই সার্বভৌমত্ব যে ক্ষমতাটা রয়েছে এই সোভার্নিটির জন্য বা সার্বভৌমত্বের জন্য। আচ্ছা, এই যে সার্বভৌমত্ব, এতে প্রধান দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যেই রাষ্ট্রের সর্বোচ্চ। ঠিক আছে, রাষ্ট্রের ভৌগোলিক সীমানার ভেতরে রাষ্ট্র যেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেটাকে আমরা বলবো আভ্যন্তরীণ সার্বভৌমত্ব। রাষ্ট্রের আভ্যন্তরে অবস্থিত সমস্ত ব্যক্তি, গোষ্ঠী, ক্লাব বা সমিতি রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য। ঠিক আছে, রাষ্ট্রের অভ্যন্তরে যত জাতি রয়েছে, যত গোষ্ঠী রয়েছে, ক্লাব আছে, সমিতি রয়েছে বা সংগঠন রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এই সার্বভৌমত্ব দ্বারা যতগুলো নিয়মকানুন দেওয়া থাকে, সেই আইন বা নিয়মকানুন মেনে চলতে বাধ্য থাকবে। রাষ্ট্র তার আদেশ অমান্যকারীদের শাস্তি দিতে পারে। যদি এই সমস্ত আদেশ নিয়মকানুনকে যদি মানতে অস্বীকার করে, তাহলে কিন্তু রাষ্ট্র তাদেরকে শাস্তিও দিতে পারে। এটা হলো আভ্যন্তরীণ সার্বভৌমত্ব। এবার বাহ্যিক সার্বভৌমত্ব কাকে বলে? যে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীন এবং কোনো বিদেশি শক্তি বা রাষ্ট্রের অধীনে নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও কোনো রাষ্ট্রকে বাইরের কোনো শক্তি তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না বা তাকে কখনোই আক্রমণ বা কিছু
তাকে নিজের অধীনে রাখতে পারবে না। তো এই ক্ষমতাটাকে আমরা বলবো বাহ্যিক সার্বভৌমত্ব। রাষ্ট্র নিজের ইচ্ছামতো অন্য দেশের সাথে চুক্তি, যুদ্ধ বা সন্ধি স্বাক্ষর করতে পারে। রাষ্ট্র নিজের ইচ্ছামতো, অন্য কোনো বাইরের কোনো রাষ্ট্রের ইচ্ছামতো না বা জোরপূর্বক না, রাষ্ট্র নিজের ইচ্ছামতোই যে কোনো বাইরের কোনো শক্তির সাথে যুদ্ধ করতে পারে, সন্ধি স্বাক্ষরও করতে পারে বা দেশের সাথে যে কোনো ধরনের চুক্তি করতে পারে। তো এই ক্ষমতাটাকে আমরা বলবো বাহ্যিক সার্বভৌমত্ব। নেক্সট রয়েছে সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো কী রয়েছে। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে চরমতা বা পরমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা চরম, এর উপরে বা বাইরে অন্য কোনো ক্ষমতা থাকে না। ঠিক আছে, সার্বভৌমত্ব ক্ষমতার উপরে বা সার্বভৌমত্ব ক্ষমতার বাইরে কোনো রাষ্ট্রে অন্য কোনো ক্ষমতা থাকে না। রাষ্ট্র কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। এই সার্বভৌমত্ব ক্ষমতা অনুসারে রাষ্ট্র কখনো বা কারো উপরে বা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে না। ঠিক আছে, এটা হলো চরমতা বা পরমত্ব যে প্রথম বৈশিষ্ট্যটা রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা রয়েছে হলো স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে বোঝানো হয়েছে সার্বভৌমত্ব রাষ্ট্রের মতোই স্থায়ী। রাষ্ট্র যতদিন স্থায়ী থাকবে তো সেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাটাও কিন্তু স্থায়ী থেকে যাবে। সরকারের পরিবর্তন হতে পারে কিন্তু রাষ্ট্রের যে সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে বা সার্বভৌম রয়েছে এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না বা নষ্ট হবে না। রাষ্ট্র টিকে থাকা মানেই তার সার্বভৌমত্ব টিকে থাকা। তো স্থায়িত্ব বলতে এখানে বোঝানো হয়েছে যতদিন পর্যন্ত রাষ্ট্রের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত কিন্তু সার্বভৌমত্বেরও অস্তিত্ব থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে সর্বজনীনতা। সর্বজনীনতা বলতে বোঝানো হয়েছে রাষ্ট্র সীমানার মধ্যে থাকা প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠানের উপর এই ক্ষমতা সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্রের যে সীমানা, এবার ওই সীমানার ভিতরে যত ধরনের জাতি, ব্যক্তি, গোষ্ঠী যাই থাকুক না কেন সবার ক্ষেত্রে কিন্তু এই সার্বভৌমত্ব যে ক্ষমতাটা সেটা একইভাবে কাজ করবে। ঠিক আছে, একইভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। কেউ নিজেকে রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে দাবি করতে পারবে না। ঠিক আছে, এই যে রাষ্ট্রের যে আইন রয়েছে বা এই যে সার্বভৌমত্ব যে ক্ষমতাটা রয়েছে এই ক্ষমতার উপরে কেউ কাউকে দাবি করতে পারবে না। ঠিক আছে, সবাই এই সার্বভৌমত্ব ক্ষমতার মধ্যে পড়বে এবং সবাইকে সমানভাবে এই ক্ষমতাটাগুলোকে বা এই ক্ষমতা বা নিয়মকানুন যা আছে সমস্ত কিছুকে মেনে চলতে হবে। নেক্সট রয়েছে অবিভাজ্যতা। সার্বভৌমত্বকে খণ্ডিত বা ভাগ করা যায় না। সার্বভৌমত্বকে কখনোই দ্বিখণ্ডিত করা যায় না বা বিভক্ত করা যাবে না। রাষ্ট্রবিজ্ঞানী কলহন যথার্থই বলেছেন সার্বভৌমত্বকে অর্ধেক করা মানে একে ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সার্বভৌমত্বকে বিভক্ত করে দেওয়া বা সার্বভৌমত্বকে দ্বিখণ্ডিত করে দেওয়া মানে হলো সেই রাষ্ট্রকেই ধ্বংস করে দেওয়ার মতো। নেক্সট হলো হস্তান্তর অযোগ্যতা। এই যে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে এই সার্বভৌমত্ব ক্ষমতা কখনোই এটা হস্তান্তর করা যাবে না বা একজনের থেকে আরেকজনকে বা এক রাষ্ট্রের যে সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে সেই সার্বভৌমত্ব ক্ষমতা কখনো অন্য কোনো রাষ্ট্রকে দেয়া যাবে না। সার্বভৌমত্ব ক্ষমতা অন্য কোনো রাষ্ট্র ব্যক্তির কাছে হস্তান্তর করা যায় না। এটি হস্তান্তর করার অর্থ হলো নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া। ঠিক আছে, সার্বভৌমত্ব ক্ষমতা হস্তান্তর করা মানেই হলো নিজের যে অস্তিত্ব রয়েছে বা রাষ্ট্রের যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বকে নষ্ট করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।